আমি ইগনো কলকাতা রিজিওনাল সেন্টার থেকে ডক্টর বিশাল সান্যাল, অ্যাসোসিয়েট প্রফেসর নবগ্রাম হিরালাল পাল কলেজ বলছি। আজকে তোমাদের বিএসসি 101 এর শেষ ক্লাস, অষ্টম ক্লাস। আজকের টপিক ব্লক 5 and 6, ইউনিট 13, 14, 15, 16 and 17, ডিটারমিনেশন অফ ফ্যাক্টর প্রাইসেস এন্ড ওয়েলফেয়ার ইকোনমিক্স, উৎপাদনের উপাদানের দাম নির্ধারণ এবং কল্যাণমূলক অর্থনীতি। এবার হয়তো অনেকটা বড় মনে হচ্ছে এবং পাওয়ারপয়েন্টটাও অনেকটা বড়, কিন্তু এই পার্টটা অনেক সোজা। আগে যেসব পার্ট করেছি অনেক সোজা। উৎপাদনের উপাদান বলতেই আমাদের যেটা বোঝায় জমি, শ্রম, মূলধন, সংগঠন, হ্যাঁ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। জমির থেকে যে দাম পাই সেটা হচ্ছে খাজনা, শ্রম হচ্ছে পারিশ্রমিক, মূলধন হচ্ছে সুদ, আর উদ্যোগ বা সংগঠন হচ্ছে মুনাফা। আচ্ছা, তার মানে আমরা এখানে মুনাফা নির্ধারণ তত্ত্ব, সুদ নির্ধারণ তত্ত্ব এবং সর্বোপরি প্রথমে পারিশ্রমিক নির্ধারণ তত্ত্ব, ওয়েজ ডিটারমিনেশন। হ্যাঁ, উৎপাদনের উপাদান শ্রম, মূলধন, জমি, সংগঠন, পারিশ্রমিক, শ্রমের দাম, মূলধন মূলধনের দাম হচ্ছে সুদ, আর জমির দাম হচ্ছে খাজনা, সংগঠনের দাম মুনাফা। আমি বিভিন্ন নোটেশন দিয়েছি। শ্রম এবং তার দাম পারিশ্রমিক কিভাবে নির্ধারণ হবে? অ্যাকচুয়ালি আমরা আগে যেটা দেখেছি যেটা হচ্ছে চাহিদা, দ্রব্যের চাহিদা আমরা পড়েছি ভোক্তার আচরণ তত্ত্বে, সেখান থেকে চাহিদা রেখা পেয়েছি। উৎপাদন ব্যয় করেছি, সেখান থেকে আমরা প্রান্তিক ব্যয় রেখা, বা এবার যদি পণ্য প্রতিযোগিতা বাজার ধরি সেখান থেকে যে প্রান্তিক ব্যয় রেখা, গড় পরিবর্তনশীল ব্যয় রেখার উপরের অংশে থাকে স্বল্পকালে, সেটাই হচ্ছে যোগান রেখা। আর দীর্ঘকালীন গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দু থেকে যে দীর্ঘকালীন প্রান্তিক ব্যয় রেখা, সেটাই হচ্ছে যোগান রেখা। তাহলে চাহিদা এবং যোগান যেখানে ইন্টারাকশন হয়ে দাম নির্ধারণ হচ্ছে, সেখানে বাজারে জিনিসপত্র বিক্রি হলো, হওয়ার পরে কি হবে? এইবারে হচ্ছে যে জিনিসগুলো বিক্রি হলো সেখান থেকে বিক্রেতা টাকা পেল, তারা এবার বন্টন করবে মানে যে উৎপাদনের উপাদান ব্যবহার করে তারা এটা বিক্রি উৎপাদন করেছিল তাদের প্রাপ্যটুকু দেবে। শ্রমকে তার পারিশ্রমিক দেবে, মূলধনকে সুদ দেবে। একটা জিনিস বুঝতে হবে, যেমন দ্রব্য বা পরিষেবা যেটা পণ্য, তার যে চাহিদা, যোগান, এগুলো হচ্ছে আমার নিজস্ব চাহিদা। সেই দ্রব্যটা কেমন, তার অভাব পূরণের ক্ষমতা কেমন, তার উপর নির্ভর করে তো মানুষ চাইছে কিনা। কিন্তু শ্রম, মূলধন বা এই ধরনের উপাদানের যে দাম, উপাদানের যে চাহিদা, সেটা কিন্তু এই শ্রমের বাজারের উপর নির্ভর করে না। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে আজকে ফিচার ফোন বাজার থেকে উঠে গেছে, ওই যে ফিচার ফোনের বিস্ত্রি তার চাহিদা কিন্তু আর নেই। যে দোকান সিডি বিক্রি করতো, দেখবে এখন অন্য মোবাইল কভার, অমুক এগুলো বিক্রি করে, সিডি উঠে গেছে। তাহলে সেই রকম শ্রম, সেই রকম মূলধন, সেই রকম মানে এবার এটা কিন্তু শ্রম বা মূলধন সে জানে না বা পারে না বলে ওঠেনি। এটা হয়েছে সেই দ্রব্য, সে যে দ্রব্যটা তৈরি করতে পারতো, হ্যাঁ, উৎপাদনটা সেই দ্রব্যটার চাহিদা কমে যাওয়ার ফলে সেই উপাদানের চাহিদা চলে গেছে। তাহলে এইটা হচ্ছে উদ্ভূত চাহিদা, নিজস্ব নয়, একটা দ্রব্য বা পরিষেবার উপর নির্ভরশীল উপাদানের চাহিদা। ডিরাইভড নয়, শ্রম উৎপাদনে মানবিক অংশগ্রহণ। শ্রম হচ্ছে উৎপাদনে মানুষের যে অংশগ্রহণ। উৎপাদন প্রক্রিয়ায় শ্রম ব্যবহার করে মানুষ উপাদানগুলির পরিবর্তন করে এবং পণ্য বা সেবা তৈরি করে। মানুষ একটি উৎপাদনের সাথে যোগাযোগ করে এবং তার ফলে শ্রম প্রদর্শন করে, যা উৎপাদনের মানবিক অংশগ্রহণ বলা হয়। উদাহরণস্বরূপ, একটি কারখানা শ্রমিকরা উপাদানগুলো পরিবর্তন করতে, পণ্য তৈরি করতে সমর্থ। তারা তাদের দক্ষতা, জ্ঞান, কার্যক্ষমতা, শ্রম প্রদর্শন দ্বারা উপাদানগুলি তার যে মানের উন্নয়ন ঘটায় এবং পরিমাণ বৃদ্ধি করে। এইভাবে কৃষকরা কৃষিক্ষেত্রে শ্রম দিয়ে কি হয়, জৈব উদ্ভিদ প্রক্রিয়ায় উদ্ভাবিত ফসলের উৎপাদন বৃদ্ধি করে, তার গুণগত মান বৃদ্ধি করে। ঠিক আছে,
শ্রম একটি মানবিক উপাদান যা উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং মানুষের দক্ষতা, কার্যক্ষমতা, জ্ঞান এবং শ্রম প্রদর্শনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে। পারিশ্রমিক হলো একটি মূল্য বা প্রতিপাদ্য যার মাধ্যমে একটি ব্যক্তি বা শ্রমিক তার কর্মক্ষমতা ব্যবহার করে একটি কাজ সম্পাদন করার পরিমাণকে প্রতিষ্ঠান বা কারখানা প্রায়শই নির্ধারিত প্রদানের উপায় বা প্রয়োগ করা। এটি ধারাবাহিকভাবে বেতন, মজুরি বা অন্যান্য মানদণ্ড রূপে প্রদান করা হতে পারে। মূলধন ও তার দাম সুদ, অর্থ, মেশিন, কাঁচামাল এগুলো মূলধনের উদাহরণ। হ্যাঁ, মূলধন হলো একমাত্র উৎপাদন উপাদান যা নিজেই কোনো সময় উৎপাদিত। মূলধন একমাত্র উৎপাদন উপাদান। সুদ বা মূলধনের পারিশ্রমিক সুদের আকারে নির্ধারণ করা। মূলধনের যে দাম সুদ হিসেবে আমরা, ঠিক আছে। প্রতিষ্ঠান বা প্রকৃতপক্ষে মূলধন উৎপাদিত উপাদানের মানদণ্ড, কার্যক্রম ও পরিস্থিতির উপর ভিত্তি করে পারিশ্রমিক সুদ নির্ধারণ করে। পারিশ্রমিক সুদ উপাদানের মালিকাত্বে থাকলে মালিকানাকে প্রদান করা। জমি আর তার দাম খাজনা। জমি হলো প্রকৃতির দাম, যা প্রকৃতির দাম। জমির যোগান স্থির ধরে নিচ্ছি। পুকুর, খনি, চাষের জমি, মানে খালি জমি যে অর্থনীতিতে জমি তা না, একটা খনিটাও জমি, খনি, হ্যাঁ, কয়লা খনি, লোহার খনি, হ্যাঁ, সাধারণ বাস্তু জমি, ঘাস জমি। খাজনা হলো জমি নামক উৎপাদনের উপাদানের সেবার দাম। জমির একজন মালিক থাকেন, জমির মালিক সেই জমি নিজে ব্যবহার করেন বা অন্যকে ব্যবহার করতে দেন। অন্যকে ব্যবহার করতে দিলে মালিককে সাময়িকভাবে এই জমি ব্যবহারের অধিকার পরিত্যাগ করতে হয়। এই অধিকার পরিত্যাগ করার পুরস্কার হলো খাজনা। উদ্যোক্তা ও মুনাফা। উদ্যোগের হলো সেই উৎপাদনের উপাদান যা উপাদানগুলি পরিচালনা, পরিকল্পনা, বিনিয়োগ, বাজার প্রতিস্থাপন, মান এবং গুণমান, কার্যক্ষমতা, পরিবেশগত প্রশ্ন ইত্যাদির ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং পণ্য উৎপাদন করে তা বাজারজাত করার ঝুঁকি গ্রহণ করা হয়। তাহলে যে ঝুঁকিটা নেয় সে হচ্ছে উদ্যোক্তা বা সংগঠন। মানুষ, শ্রমিক, প্রশিক্ষক, পরিচালক, অন্যান্য শ্রমসংস্থানের সদস্যদের মাধ্যমে কাজ সম্পাদন করা। সরঞ্জাম, কি কি সরঞ্জাম নেবে? কম্পিউটার, সফটওয়্যার, মেশিনারি, টুলস ইত্যাদি ব্যবহৃত হবে, ঠিক আছে। মানে ধরো একটা ইন্টারনেট কাপ, সেখানে কিছু কম্পিউটার লাগবে, একটা প্রিন্টার থাকতে পারে, যারা ফর্ম ফিল আপ করলো, এখন পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, এবার তাদের প্রিন্ট আউট লাগতে পারে, কলেজে জমা দিতে পারে, যে পেমেন্টটা দিল সেটার জন্য। এই যে ইন্টারনেট থেকে কিভাবে ওয়েবসাইটে গিয়ে কি কি সাবজেক্ট আছে, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, এর জন্য একটা মানে শ্রম, একটা দক্ষতা লাগে শ্রমিকের, তাকে জানতে হবে সেটা, ঠিক আছে। তবে সে যতটা ভালো জানবে সে ভালো করে কাজ করতে পারবে। একটা যন্ত্র লাগে, একটা জায়গা লাগে, একটা ঘর লাগে, তার মানে জমি, যে ঘরটা, কম্পিউটার হচ্ছে একটা মূলধন। এবং এই পুরো ব্যাপারটাকে সংগঠিত করে, যে ঝুঁকিটা নেয়, যে এটা ঠিক মতো করতে পারলে চলবে, না হলে তো চলবে না, সে হচ্ছে উদ্যোক্তা এবং তার জন্য মুনাফা। শেয়ার হোল্ডার, প্রতিষ্ঠান বা উদ্যোগের নিজস্ব মালিকানা যারা পূর্ব নির্ধারিত ভূমিকা পালন করে কাজ সম্পাদন করে উপাদানের ব্যবহারে অংশ নিয়ে থাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, একটি উদ্যোক্তার মুনাফা হলো একটি পণ্য বা সেবার বিক্রয় মূল্য থেকে উদ্যোগের খরচ, মার্জিন মুনাফা, প্রতিষ্ঠানের পরিচালনা খরচ ও অন্যান্য খরচগুলো বিয়োগ করলে যেটা থাকে এটা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে উদ্যোক্তা যে ঝুঁকি নেয় তার প্রাপ্য, ঠিক আছে। উদ্ভূত চাহিদা, আমি বললাম উদ্ভূত চাহিদা। শ্রম মূলধন ইত্যাদি উৎপাদনের চাহিদা যেহেতু উৎপাদনের দ্বারা উৎপাদিত পণ্যের চাহিদার উপর নির্ভর করে, তাই উৎপাদনের চাহিদাকে উদ্ভূত চাহিদা বলে, অর্থাৎ উৎপাদনের নিজস্ব চাহিদা নেই। উদাহরণস্বরূপ, একটি প্রদত্ত জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে একজন কৃষক 100 কুইন্টাল যা 100 টাকায় বিক্রি হয় বাজারে 20,000 টাকা, এবং 10-এর পরিবর্তে 11 জন শ্রমিক নিয়োগ করে তিনি 110 কুইন্টাল গম তুলতে সক্ষম হন, যা 100 টাকায় বিক্রি হয় 22,000 টাকা। এটা স্পষ্ট যে একজন অতিরিক্ত শ্রমিক নিয়োগের কারণে উৎপাদকের মোট রাজস্ব 20 থেকে 22 হয়েছে, অর্থাৎ 2000 বাড়ে। তাহলে 1 ইউনিট শ্রমিকের জন্য প্রান্তিক আয় উৎপাদন হলো 2000 টাকা। তাহলে কুইন্টাল প্রতি গমের দাম হচ্ছে 200 টাকা। হ্যাঁ, এবার এখানে আমি একটা মাছের চাহিদার উপর মাছ ধরার যে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই যে চাহিদা, এখানে ধরো মাছের চাহিদা বেড়ে গেল, হঠাৎ করে কিছু বেরোলো যে মাংস খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, লোকে প্রোটিনে, অ্যানিমাল প্রোটিন মানে প্রাণীজ প্রোটিন খেতে গিয়ে মাছের চাহিদা বাড়ে। তাহলে মাছের চাহিদা যদি এরকমভাবে শিফট করে যায়, তাহলে কি হবে? মাছের দাম বেড়ে যাবে, বিক্রির পরিমাণও বেড়ে যাবে।
এবার উদ্ভূত চাহিদা ব্যাপারটা কি, মাছের চাহিদার জন্য তাহলে জেলেদেরও কাজকর্ম বেশি মাছ ধরতে হবে, তাদেরও চাহিদা বেড়ে যাবে জেলেদের, তাহলে জেলেদের পারিশ্রমিকও বেড়ে যাবে। এই হচ্ছে উদ্ভূত চাহিদা। আচ্ছা, অনুমান, প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি আমি পরপর বলছি। উৎপাদনের উপাদানগুলি সমজাতীয়, এটা আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে পেয়েছি। উপাদানগুলি গতিশীল, উৎপাদনের উপাদান এবং পণ্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা। একটা জিনিস, আগে পণ্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা পেয়েছি, এখানে উৎপাদনের উপাদানের বাজারেও পূর্ণ প্রতিযোগিতা। অর্থাৎ পণ্যের বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, ওই পণ্যের দাম স্থির, আর উৎপাদন যুদ্ধরি শ্রম, তাহলে ডাব্লিউ স্থির, পারিশ্রমিক স্থির। উপাদানগুলি পূর্ণভাবে বিভাজ্য, উপাদানগুলি যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে, উপাদান উৎপাদকতা সব একই সমান, ঠিক আছে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ ধারণা, এরপরে আমি থিওরিতে যাব। কিছু তিনটে ডেফিনেশন দিয়ে, মানে এই সংখ্যাগুলো লাগে আমাদের খুবই লাগে। প্রান্তিক বস্তুগত উৎপাদন অন্যান্য উৎপাদন উপাদান স্থির রেখে একটি উৎপাদনের উপাদান এক একক অতিরিক্ত নিয়োগ করে উৎপাদনের যে পরিবর্তন হয় প্রান্তিক বস্তুগত উৎপাদন। যেমন আমরা এটা আগে করেছি, প্রান্তিক উৎপাদনশীলতা দিয়ে করেছি। এখানে আমরা যেমন এনপিপিএল মূল্য প্রোডাক্টিভিটি শ্রমের প্রান্তিক উৎপাদন ডিপ বাই ডি প্রান্তিক দাম উৎপাদন, প্রান্তিক উৎপাদন অন্যান্য মূল্যকে প্রান্তিক দাম উৎপাদন। ভিএমপিএল এমপিপিএল। প্রান্তিক আয় উৎপাদন অন্যান্য উৎপাদনের উপাদান স্থির রেখে একটি উৎপাদনের উপাদান এক একক উৎপাদনের প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির পরিমাণকে প্রান্তিক আয় উৎপাদন। এমআরপি, এমপিপিএল ইনটু এমআর, প্রান্তিক আয় ইনটু প্রান্তিক উৎপাদনশীলতা। এখানে দাম স্থির। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে দ্রব্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা হলে এইটা কাজে লাগবে, ভিএমপিএল ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। হ্যাঁ, সেটা হচ্ছে প্রান্তিক দাম উৎপাদন বা প্রান্তিক উৎপাদনের মূল্য, যেটা হচ্ছে দ্রব্যের দাম ইনটু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। এক ইউনিট লেবার নিয়োগ করে আমরা যে উৎপাদনটা পাই তাকে বলি হচ্ছে এমপিপিএল, প্রান্তিক বস্তুগত উৎপাদন, প্রান্তিক উৎপাদনশীলতা। এবার যে উৎপাদনটা আমি প্রতিটার দাম যদি পি করে হয়, তাহলে যে টাকাটা পাবো এক ইউনিট শ্রম নিয়োগ করে দাম যদি স্থির হয়, তাহলে সেটা হচ্ছে ভিএমপিএল, প্রান্তিক উৎপাদনের মূল্য পি ইনটু এমপিপিএল। এখন শ্রমের করে এমপিপিএল পরিমাণ উৎপাদন পাই, তাহলে প্রাইস দিয়ে গুণ করে দিলে তাহলে কত টাকা পাবো সেটা পেয়ে যাবো এক ইউনিট শ্রম নিয়োগ করে। হ্যাঁ, আর এটা হচ্ছে এমআর, মানে প্রান্তিক আয়। প্রান্তিক আয় দিয়ে গুণ করে যদি দ্রব্যের বাজারে একচেটিয়া থাকে, তাহলে এইটা আমার কার্যকরী। আচ্ছা, শ্রমের বাজারে ভারসাম্য। প্রথমত আমরা দুটো বাজারে পূর্ণ প্রতিযোগিতা ধরে নিয়েছি। এখানে প্রত্যেকটি ফার্ম একজন শ্রমিক নিয়োগ করলে তাকে পারিশ্রমিক দেয় প্রতি একক শ্রমের জন্য ডাব্লিউ টাকা, যা শ্রমের বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকায় স্থির, এবং ওই একজনকে নিয়োগ করে ফার্ম শ্রমের প্রান্তিক উৎপাদন মূল্য পায়। ঠিক আছে, কারণ দ্রব্যের বাজারেও পূর্ণ প্রতিযোগিতা, তাহলে দাম স্থির, পি স্থির। আচ্ছা, যদি ডাব্লিউ মানে কি, একজন শ্রমিককে নিয়োগ করতে গেলে তাকে যে টাকাটা দিতে হচ্ছে। আর ভিএমপিএলটা কি হবে? হ্যাঁ, শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য, সেটা হচ্ছে ওই শ্রমিককে নিয়োগ করে যে টাকাটা পাচ্ছে। তাহলে যদি সে যে খরচটা হচ্ছে তার থেকে টাকাটা কম পায়, ডাব্লিউ ইজ গ্রেটার দেন ভিএমপিএল হয়, তাহলে ফার্ম কি হবে, যা অর্থ শ্রম নিয়োগ করে পাবে তার থেকে বেশি দিতে হবে, তাহলে মুনাফা কমে যাবে, তাহলে মুনাফা সর্বাধিক হবে না, তাহলে শ্রম নিয়োগ হ্রাস করে দেবে। আর যদি হ্রাস করে দেয়, তাহলে ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম অনুযায়ী প্রান্তিক উৎপাদনশীলতা বাড়বে। ঠিক আছে, ফলে ডাব্লিউ সমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, ডাব্লিউ সমান না হওয়া পর্যন্ত। অপরদিকে যদি ডাব্লিউ লেস দ্যান ভিএমপিএল, ডাব্লিউ যদি ভিএমপিএল এর কম হয়, তাহলে কি হবে, তাহলে সে বেশি টাকা পাচ্ছে যা দিচ্ছে ওই শ্রমিককে, তাহলে সে আরো নিয়োগ করবে শ্রমিক। হ্যাঁ, তাহলে মুনাফা বাড়বে, তাহলে তার। হ্যাঁ, এবার যেই নিয়োগ করবে প্রান্তিক উৎপাদনশীলতা কমবে। আমরা জানি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনশীলতা নিয়োগ।
এবার যদি প্রান্তিক উৎপাদনশীলতা কমে তাহলে বিএনপিএল কমবে, কমে আস্তে আস্তে ডাব্লিউ সমান হয়ে যাবে। যতক্ষণ না ডাব্লিউ এই যে প্রসেসটা, তার মানে ডাব্লিউ যখন হ্যাঁ তোমার বিএনপিএল এর সমান হবে সেইখানে ভারসাম্য আসবে। প্রতিটি ফার্ম সেই পর্যন্ত শ্রম নিয়োগ করবে, ডাব্লিউ গ্রেটার দ্যান বিএনপিএল হলো ডাব্লিউ ইকুয়াল টু বিএনপিএল এর দিকে ছুটবে, ডাব্লিউ লেস দ্যান বিএনপিএল হলো ডাব্লিউ ইকুয়াল টু বিএনপিএল এর দিকে ছুটবে, কারণ সে মুনাফা সর্বাধিক করবে। তার মানে ভারসাম্য অবস্থায় প্রতিটি ফার্মে বিএনপিএল সমান হবে, অর্থাৎ ফার্ম যেহেতু শ্রমের চাহিদা সৃষ্টি করে, এই শ্রমের চাহিদার একটা শর্ত হলো হ্যাঁ তোমার ডাব্লিউ ইকুয়াল টু বিএনপিএল। তাহলে এটাকে যদি সাজিয়ে পি দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ তাহলে ডাব্লিউ বাই পি মানে প্রকৃত পারিশ্রমিক রিয়েল ওয়েজ আর ইজিক্যাল টু এনপিপিএল শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা। তাহলে যেহেতু এনপিপিএল মানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমশ সমান, মানে এল বাড়ার সাথে সাথে এটা কমে, তার মানে ডাব্লিউ বাই পিও কমবে। তার মানে শ্রমের চাহিদা রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক, এই যে ঋণাত্মক ঢাল যুক্ত, যেহেতু প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমশ সমান। ঠিক আছে, পণ্য প্রতিযোগিতামূলক উৎপাদনের উপাদান এবং পণ্যের বাজারে W is equal to BNPL, W by P is equal to NPPL. NPPL যেহেতু শ্রম বাড়ার সাথে সাথে NPPL কমে, তার মানে W by P ও কমে, তার মানে এই যে ঋণাত্মক ভাগযুক্ত আমরা পেলাম, এটাই শ্রমের চাহিদা নির্ধারণ করে। তাহলে NPPL ক্রমশ শ্রমের ব্যবহার বাড়লে শ্রমের চাহিদা বাড়লে W by P NPPL হ্রাস পাবে, তাহলে শ্রমের চাহিদা ঋণাত্মক থাকবে। আচ্ছা, এবার প্রত্যেকটা উৎপাদক একই পারিশ্রমিক তাহলে পাবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে এই যে প্রাইস অফ হুইট ইনটু প্রাইস অফ এই এমপিএল অফ হুইট, হ্যাঁ এই ভিএলপিএল অফ হুইট। ঠিক আছে, আর হচ্ছে এবার স্পিক আরেকজন ফার্মার আরেকটা ফার্মিং চাষ করে, প্রাইস অফ কর্ন সে ভুট্টা চাষ করে, এখানে গম এখানে ভুট্টা, তাহলে পি ইনটু এমপিএল কর্ন ভিএলপিএল অফ কর্ন, এই দুটো কিন্তু সমান হচ্ছে, কারণ মার্কেট ওয়েজ রেট হচ্ছে স্থির। তাহলে এইখানে হচ্ছে 5 ইউনিট মুনাফা সর্বাধিককারী শ্রমিক নিয়োগ, এখানে 7 ইউনিট, তার মানে ভুট্টা ক্ষেত্রে 7 ইউনিট 7 একক শ্রম নিয়োগ হবে, আর গম ক্ষেত্রে 5 একক শ্রম নিয়োগ হবে। এবার আসছি আমরা শ্রমের যোগান, চাহিদার পাটটা হয়ে গেল শ্রমের, তবে যোগান হলেই আমরা পারিশ্রমিক কিভাবে নির্ধারণ হয় শ্রমের উৎপাদন প্রক্রিয়া বুঝে দেবো। এবার পারিশ্রমিক বৃদ্ধি ব্যক্তির শ্রমের যোগানের উপর আয়ের পরিবর্তন প্রভাব সৃষ্টি করে। একটা জিনিস ভেবে দেখো, যখন আমরা বলছি শ্রমের যোগান রিয়েল ওয়েজ মানে প্রকৃত পারিশ্রমিক যদি বাড়ে, তাহলে সভাপতির লোকটা বেশি উৎসাহিত হওয়ার কথা রাখা, তাই তো? অন্যান্য জিনিস স্থির রাখলে অধিক পারিশ্রমিক পরিবর্তন প্রভাবিত করে শ্রমিককে বেশি করে কাজ করতে উৎসাহিত। হ্যাঁ, আচ্ছা, এবার আর একটা জিনিস হয়, সে যখন আর একটা জিনিস অ্যাক্ট করে, সে যখন বেশি পারিশ্রমিক পায়, ধরো আমাদের এই কর্পোরেট সেক্টরে অনেক টাকা মায়না পায়, তাদের কিন্তু মনে হয় যে অনেক পরিশ্রম অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, তাদের মনে হয় একটু বিশ্রাম নেই, তাদের মনে হয় যে আমরা যা টাকা পাচ্ছি সেটা আমি আমার এনজয় করার মতো সময় কি পাচ্ছি, মানে ওই উইকেন্ড ছাড়া আমাদের আর কোনো সময় পাচ্ছি না, তাহলে আমি একটু বিশ্রাম নেই। এবার ব্যাপারটা হচ্ছে তার মানে এটা কিন্তু পারিশ্রমিক বাড়লে তার কাজ করার স্পৃহা কমে যায়, কারণ হচ্ছে লেজার অবসর মানে 24 ঘন্টা টাইম আমি যদি ধরে নিই, ঘুমানোর টাইমটা বাদেও যদি দিই 8 ঘন্টা 16 ঘন্টা, তাহলে আমি যদি মনে করি আমি 10 ঘন্টা কাজ করবো তাহলে 6 ঘন্টা অবসর পাবো, আর যদি আমি মনে করি 12 ঘন্টা কাজ করবো 4 ঘন্টা অবসর পাবো। এবার এইটা আমার ডিসিশন, সিদ্ধান্ত। এবার আমি একজন শ্রমিক হিসেবে আমি কিন্তু বেশি উপার্জন করতেও চাই, আবার বেশি অবসর যাপন করতেও চাই, দুটোই আমার কাছে গুড গুডস। তাহলে এবার নিরপেক্ষ রেখার রেসপেক্টে যদি দুটোই গুড গুডস হয়, তাহলে এই নিরপেক্ষ রেখাটা ঋণাত্মক ঢালযুক্ত এবং মূলবিন্দুর দিকে উত্তর হবে, যেহেতু দুটোই গুড গুডস। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই প্রভাব আয়ের প্রভাব দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, যেই তার পারিশ্রমিক বেড়ে গেল, হ্যাঁ এবার বিশ্রামের চাহিদা তার বাড়িয়ে দেবে, বেশিক্ষণ কাজ করে স্পৃহা কমে যাবে, আয় প্রভাব পরিবর্তন প্রভাবের থেকে বেশি শক্তিশালী হলে অধিক পারিশ্রমিক শ্রমের যোগান হ্রাস করে, অর্থাৎ শ্রমের যোগান রেখা ঋণাত্মক ঢালযুক্ত হয়। আয় প্রভাব পরিবর্তন থেকে কম শক্তিশালী হলে অধিক পারিশ্রমিক শ্রমের যোগান বৃদ্ধি করে,
অর্থাৎ শ্রমের যোগান রেখা ধনাত্মক দ্বারাযুক্ত। তাহলে এটা হচ্ছে শ্রমের যোগান রেখা ধনাত্মক দ্বারাযুক্ত, এটা ঋণাত্মক দ্বারাযুক্ত, যদি আয় প্রভাবটা বেশি শক্তিশালী। এইদিকে দেখো, এই যে অবসরটাকে আমি ভাগ করেছি লেজার, এইদিকেও বেজে যাচ্ছে বেজে, মানে এখানে প্রকৃত মূল্য, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দেখাতে পারি। আচ্ছা, তাহলে ধনাত্মক কি ঋণাত্মক এটা বোঝা যাচ্ছে না, তার মানে এই লেখাটা এইরকম হতে পারে, একটা পর্যায় পর্যন্ত বাড়ছে তারপরে কমছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে শ্রমের যোগান রেখা, বাজারে শ্রমের যোগান রেখা, প্রত্যেক ব্যক্তি শ্রমের যোগান রেখা, আনুভূমিক যোগফল, চারটি কারণে শ্রমের যোগানের স্থানান্তরিত হয়: পছন্দের পরিবর্তন ও সামাজিক নিয়ম, জনসংখ্যার পরিবর্তন, সুযোগের পরিবর্তন এবং সম্পদের পরিবর্তন। এবার লেবার মার্কেট আমি যদি ধনাত্মক ভাবে যুক্ত অংশটাকে নেই, তাহলে এইখানে হচ্ছে লেবার মার্কেটের ভারসাম্য নির্ধারিত হবে, ডাব্লিউ স্টার এল স্টার, এটাই হচ্ছে ভারসাম্য। হ্যাঁ, প্রান্তিক এবার প্রান্তিক উৎপাদনশীলতা এবং পারিশ্রমিকের ভারসাম্য, এখানে হচ্ছে এই পরিমাণ শ্রম নিয়োগ হয়ে ভারসাম্য তৈরি হবে। এবার আমি ক্যাপিটাল মার্কেটে আমি রেন্টাল রেট এইভাবে চাহিদা যোগানের দ্বারা নির্ধারিত হবে, ঠিক আছে? এইবার আমরা বন্টনের প্রান্তিক উৎপাদন কি বলছে, প্রত্যেকটি উৎপাদনের উপাদানকে ভারসাম্য অবস্থায় তার প্রান্তিক উৎপাদন মূল্য প্রদান করে নিয়োগ করা, ঠিক আছে? ভারসাম্য অবস্থায় তাকে তার প্রান্তিক উৎপাদন মূল্য প্রয়োগ করা হয়, তার মানে W = VMP। আচ্ছা, এইবার আসছি আমরা জমি। জমি আর একটা উৎপাদনের উপাদান। আমরা কিন্তু এখানে সবকটা ধরে ধরে করাতে পারবো না, ছোট করে করতে হবে। এবার জমি হচ্ছে আদি অবিনশ্বর ক্ষমতা ব্যবহার করার জন্য জমির মালিককে যা দেওয়া হয় তাই হলো খাজনা। আমরা জানি জমি হচ্ছে প্রকৃতির দান, ঠিক আছে? এবার রিকার্ডোর ভাষায় জমি আদি অবিনশ্বর ক্ষমতা। এবার জমির যে এই আদি অবিনশ্বর ক্ষমতা, জমির মালিক এটা তো মালিক, তাহলে তাকে ওই জমির ওই আদি অবিনশ্বর ক্ষমতা ব্যবহার করবে বলে ওই যে টাকাটা দেয় সেটাই হচ্ছে খাজনা। রিকার্ডোর মতে জমি সমউর্বরতা সম্পন্ন হলে দুষ্প্রাপ্যতা জনিত খাজনা এবং জমির উর্বরতার পার্থক্য হেতু পার্থক্যমূলক খাজনার উদ্ভব। মানে দেখো, এই যে ক্রমাগত আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শহরাঞ্চলে জমির দাম বাড়ছে। কেন বাড়ছে? কারণ দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, চাহিদা প্রচুর, যোগান নেই। যোগান তো স্থির হয়, জমির যোগান তো যত খুশি বাড়ানো যায় না। রেকার্ডের খাজনা তত্ত্ব অনুযায়ী তিনটি অবস্থায় খাজনা উদ্ভব হয়, খাজনা বৃদ্ধি পেতে পারে। প্রথমত জমির উৎপাদনশীলতা অপরিবর্তনীয় থাকা সত্ত্বেও সংখ্যা বৃদ্ধি পেল, যেটা উদাহরণ দিলাম, কৃষকের সংখ্যা বৃদ্ধি পেলে খাজনা উদ্ভব হয়, খাজনা বাড়তে পারে, কারণ জমির অভাব তৈরি হয়। কৃষকের সংখ্যা বাড়েনি কিন্তু উৎপন্ন শস্যের দাম বেড়েছে বলে খাজনা বাড়বে। তুমি সেখানে ধরো ব্যাপারটা হচ্ছে যে হয়তো জনসংখ্যা বাড়েনি, ঠিক আছে, এবার কিন্তু গম বা ধান চাল হঠাৎ করে ধরো একটা কিছু ইয়ে হলো যে ওটস আমাদের শরীরের পক্ষে খুব ভালো, তাহলে ওটস যেখানে চাষ হয়, হ্যাঁ, সেখানকার খাজনা বাড়বে, ওটসের যে দাম বেড়ে যাবে। তৃতীয়ত শুধুমাত্র জমির উৎপাদনশীলতা বাড়লেও খাজনা বাড়বে, ঠিক আছে, জমির উৎপাদনশীলতা বাড়লেও খাজনা বাড়বে। রিকার্ডো খাজনা তত্ত্বের অনুমান, জমির আদি অবিনশ্বর ক্ষমতার প্রতিদান হলো খাজনা। অর্থনীতির বিচারে জমির যোগান সম্পূর্ণরূপে অস্থিতিস্থান। জমির কোনো বিকল্প ব্যবহার নেই, জমি কোনো শস্য উৎপাদনে ব্যবহৃত হবে, নইলে জমি পতিত অবস্থায় পড়ে থাকে। জমিতে উৎপাদিত শস্যের বাজারে পূর্ণ প্রতিযোগিতা রয়েছে, জমির বাজারেও পূর্ণ প্রতিযোগিতা রয়েছে। অতএব এর মানে কি? পূর্ণ প্রতিযোগিতা মানেই আমরা বলবো যে জমির দাম স্থির, অর্থাৎ বহু সংখ্যক জমির মালিক এবং অনেক প্রজা রয়েছে। জমি হলো প্রকৃতির দান, এর কোনো উৎপাদন দাম নেই, সুতরাং খাজনা হলো উদ্যোগ। উৎপাদনের কাজে জমি ব্যবহৃত হলে জমিতেও ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম কার্যকরী, ফলে জমির প্রান্তিক উৎপাদন ক্ষমতা ক্রমাগত কম। খাজনা নির্ধারণ, জমি স্থির অর্থাৎ বাজারে খাজনা নির্ধারিত হয় জমির চাহিদার দ্বারা। অর্থনৈতিক খাজনা অতিরিক্ত অর্থ প্রদান, জমির মতো বিভিন্ন উৎপাদনের উপাদানকে যে উপাদানের যোগান পরিবর্তন সম্ভব নয়। অর্থনৈতিক খাজনা হলো উৎপাদনের উপাদানের জন্য সেই ব্যয় যা ওই উৎপাদন নিয়োগ করতে ন্যূনতম লাগে। যে জমি জটিল ধারণা, যে জমি ব্যবহার করা হয় সেই জমিতে মূলধন বিনিয়োগ করে আর অন্য যে কোনো জমিতে মূলধন ব্যবহার করে সমান আয় দেখতে পাবে। তুমি ধরো যেখানে ব্যবহার করছো সেখানে
মূলধন বিনিয়োগ করে, আর অন্য আর একটা কোনো জমিতেও যদি মূলধন বিনিয়োগ করে একই আছে। এবার করা বা না করা, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কোনো জমির ব্যবহার করা বা না করার ধারে কাছে থাকে যখন, তাকে প্রান্তিক জমি বলে। তার জন্য অতিরিক্ত খাজনা খুব একটা নেই। একটি জমির খাজনা ওই জমিতে উৎপাদন করতে যে ব্যয় মাইনাস প্রান্তিক জমিতে উৎপাদন করতে জমি। আচ্ছা, খাজনা নির্ধারণ, খাজনার চাহিদা রেখা, এইখানে হচ্ছে ব্যাপার। খাজনার যোগান হচ্ছে এই জমির যোগান হচ্ছে স্থির। জমির যোগান যেহেতু স্থির, তাহলে এই জমির যোগান রেখা যাই খাজনা হয়ে যাক না কেন, যোগানের পরিমাণটা স্থির, চাহিদা রেখা ঋণাত্মক। তার মানে হঠাৎ করে যদি জমির চাহিদা বেড়ে যায়, তাহলে খাজনাটা বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, জমি এবং খাজনা বেড়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে $2000 এখানে দেখাচ্ছে 1000 ইউনিট। আচ্ছা, এবার তিনটে জমিতে এটা আমি বাদ দিচ্ছি, এটা জাস্ট পিপিটিতে রেখেছি। হ্যাঁ, চাহিদা সমাজ আগে যে জমিকে আধা প্রান্তিক জমি মনে করে ব্যবহার করতে চাইতো না, এখন সেটা ব্যবহার হয়। আগে ব্যবহৃত জমি আরো নিবিড় ব্যবহার শুরু হয়। যেমন আগে আমরা জমি করে বাড়ি ঠাড়ি করতাম, হ্যাঁ, এখন আমরা সব দেখছি প্রথমে ফ্ল্যাট হলো 4 তলা 6 তলা 5 তলা, এবার লিফট তলা 10 তলা বড় তলা, এখন মাল্টি স্টোরি 20 তলা 22 তলা 25 তলা। ঠিক আছে, এই নিবিড় ব্যবহার এটি সমস্ত জমির সাথে প্রান্তিক জমির ব্যবহারের দামের পার্থক্য বৃদ্ধি করে, ফলে খাজনা বাড়ে। অর্থনৈতিক চাহিদার সাধারণ ধারণা, একটি উপাদানের দামকে বর্তমান কাজে নিযুক্ত রাখতে যে ব্যয় করতে হয় তাকে ওই উৎপাদনের অর্থনৈতিক খাজনা বলে। যদি উৎপাদনের যোগান আনুমানিক পক্ষের সাথে সমান্তরাল না হয়, তাহলে সেই উৎপাদনের আয়ের একটি অংশ অবশ্যই অর্থনৈতিক খাজনা হবে। ব্যাপারটা কিরকম? অন্য উপাদানে খাজনা, প্রায় খাজনা। হ্যাঁ, আমি আইপিএল এর একটা উদাহরণ নিয়েছি। আইপিএল এর মতো বিভিন্ন পেশাদার খেলোয়াড়দের খাজনা। আজকে যখন আমরা ক্রিকেট খেলা হতো আগে, তারা T20 ধরো খেলতো ইন্ডিয়াতে, বা ডোমেস্টিক ক্রিকেটে রঞ্জি ট্রফি খেলতো। হ্যাঁ, আইপিএল চালু হয় কি হলো? আইপিএল চালু হয় এই ক্রিকেটাররাই একই সার্ভিস দিয়ে তারা কিন্তু অনেক উপার্জন করা শুরু করে। কেন? কারণ তাদের চাহিদা বেড়ে গেছে। ক্রিকেটার তো একই আছে, মোটামুটি একই আগে যেরকম আছে। এসএস হলো অস্থিতিস্থাপক চাহিদা রেখা, জমি স্থির পরিমাণ, এটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা ডিডি এবং যোগান রেখা এসএস কি বিন্দুতে ছেদ করেছে? এখানে ছেদ করেছে, এই যে ডিডি আর এসএস। হ্যাঁ, এবং ওএস, হ্যাঁ, ওএস হলো মানে তোমার কতটা উৎপাদন করছো সেটা। এবার চাহিদা ডি ড্যাশ বৃদ্ধি পেলে এবার চাহিদা রেখা শিফট করে যাবে। দাম বৃদ্ধি হবে কোথায়? ওপি ড্যাশকে চলে যাবে এবং ওএস একই উৎপাদন হবে। স্বল্পকালে যেহেতু উৎপাদনের যোগান স্থির, ফলে স্থানান্তর আয় শূন্য, অর্থাৎ উৎপাদনের পুরো আয়টাই হচ্ছে খাজনা, প্রায় খাজনা। এখানে এইটাই পুরো প্রায় খাজনা, এখানে এইটাই পুরো প্রায় খাজনা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে স্থানান্তর আয় শূন্য, অর্থাৎ চাহিদা ডিডি হলে ওপিএস এবং চাহিদা ডি ড্যাশ ডি এর বৃদ্ধি পেলে ওপি ড্যাশ ডি ড্যাশ এস প্রায় খাজনা। দীর্ঘকালে সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান হলে, অর্থাৎ নির্দিষ্ট জামে যত খুশি উপাদান সরবরাহ করা গেলে, মানে এরকম যদি হয়, হ্যাঁ, যত খুশি উপাদান অর্থাৎ আনুমানিক পক্ষের সাথে সমান্তরাল, ঠিক আছে, পিএল আনুমানিক পক্ষের সাথে সমান্তরাল হলে খাজনা শূন্য হবে, খাজনা হবে না, পুরোটাই হচ্ছে স্থানান্তর। ঠিক আছে, খাজনা এইখানে এই চাহিদা হবে, এইখানে এই। ঠিক আছে, এইবার আমরা এখানে দেখিয়েছি যে যদি আমরা যেরকম নর্মাল গড় পরিবর্তনশীল, সাধারণ গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা, প্রান্তিক ব্যয় রেখা আঁকি, সেইখানে যদি কি স্থির থাকে দ্রব্যের বাজারে, দাম স্থির থাকে পুনর্মূল্যের বাজার থেকে, তাহলে কি হচ্ছে এবং কোনটাকে খাজনা বলছি। এবার পিএফআর হলো এখানে খাজনা, পিইএফআর মানে গড়, তোমার স্বল্পকালীন গড় ব্যয়, তার উপরে যে টাকাটা পাচ্ছে, পিইএফআর, এটা হচ্ছে খাজনা, প্রায় খাজনা।
ভারতের স্থানীয় ক্রিকেটের একটা উদাহরণ দিয়ে বলি, যখন রঞ্জি ট্রফি খেলে ম্যাচ পিছু 60,000 টাকা পায়, অর্থাৎ 18টি ম্যাচে 10,80,000 টাকা। হ্যাঁ, আইপিএলে 18টা ম্যাচ হয়, 10টা টিম, তাহলে 60,000 ইন্টু 18, 10,80,000। আইপিএল চালু হয় ধরা যাক উত্তরপ্রদেশের শ্রীভম মাভি মোট 18টি ম্যাচের জন্য গুজরাট টাইটান্সের হয়ে 6 কোটি টাকায় বিক্রি হয়, অর্থাৎ ম্যাচ প্রতি ফি 6 কোটি ডিভাইড বাই 18, হ্যাঁ, তোমার 33,33,333। তার মানে শিবম নামে খাজনা ম্যাচ পিছু 33,33,333 মাইনাস 60,000, মানে 32,73,300। তার মোট খাজনা, এটা হচ্ছে ম্যাচ পিছু, মোট খাজনা হচ্ছে 6 কোটি মাইনাস 10,80,000। ঠিক আছে, স্থানান্তর এটা 10,80,000। যদি এখানে না আসতো রঞ্জি খেলতো তাহলে 10,80,000, তাহলে 5,89,20,000, এটা হচ্ছে তার খাজনা। আবার হিমাচল প্রদেশের মায়াঙ্ক ডাগার সানরাইজার হায়দ্রাবাদ 1.8 কোটি টাকায় থাকেন, অর্থাৎ তার ম্যাচ ফি হলো ডিভাইডেড বাই 1.8 ডিভাইড বাই 18, ঠিক আছে, 10 লাখ টাকা। মায়াঙ্ক ডাগারের খাজনা হলো 9,40,000। এইভাবে আইপিএল এর মতো সমস্ত উপাদানের খাজনা নির্ণয় করা যায়, এটাকে বলে পাই খাজনা। ঠিক আছে, আচ্ছা, আইপিএল এ মায়াঙ্ক আগরওয়ালের খাজনা সর্বাধিক এবছর, কারণ সে 8.25 কোটি টাকায় বিক্রি হয়েছে, সব থেকে হাইয়েস্ট। বিনিয়োগ মূলধন, এইবারে আমরা আসছি, এবার সোনের দাম নির্ধারণ হয়ে গেল, জমির দাম নির্ধারণ হয়ে গেল, খাজনা তত্ত্ব, পারিশ্রমিক তত্ত্ব, এবার সুদ তত্ত্ব। সুদ তত্ত্বে বেশিক্ষণ সময় নেব না, এটা আমাদের সমষ্টিগত অর্থনীতিতে আরো ডিটেলে পড়তে হবে। আমরা খালি বলবো যে সুদ কি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে বিনিয়োগের প্রান্তিক আয়তনশীলতা রেখা সুদের হারে ব্যস্তানুপাত। সুদের হার বাড়লে, মানে সুদ হচ্ছে রিওয়ার্ড পার্টিং উইথ লিকুইডিটি, অর্থাৎ তুমি যদি কোনো তারল্য ত্যাগ করো তার জন্য যে পুরস্কার, সেটা হচ্ছে সুদ, সঞ্চয়ের পুরস্কার, বর্তমান ভোগ কমানো বা তারল্য ত্যাগের পুরস্কার। সুদ বাড়লে সঞ্চয় বাড়বে, অর্থাৎ সুদের হারের সাথে সঞ্চয় সমানুপাতিক। এইটা হলো ঋণযোগ্য তহবিলের যোগান, সঞ্চয়। আচ্ছা, আর ওদিকে সুদ বাড়লে ঋণযোগ্য তহবিলের চাহিদা কি? বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগের প্রান্তিক আয়তনশীলতা রেখা সুদের হারের ব্যস্তানুপাতিক। কেন? সুদের হার বাড়লে কম লোকে তাদের বিনিয়োগের তহবিলের জন্য ধার কম নেবে, কারণ হচ্ছে যে এই যে বিনিয়োগ করতে গেলে তার যে ব্যয় বেড়ে যাচ্ছে, সুদের হার বাড়লে, তাহলে যদি বেড়ে যায় তাহলে কম ধার নেবে, তাহলে ঋণযোগ্য তহবিলের চাহিদা ঋণাত্মক ভাবে যুক্ত। ঠিক আছে, মানে সুদের হার এক অক্ষে রাখলে সঞ্চয় রেখা ধনাত্মক এবং বিনিয়োগ রেখা ঋণাত্মক ভাবে যুক্ত। তার মানে এইভাবে আমরা সুদের হার নির্ণয় করবো, ভারসাম্য সুদের হার 7.5%। এইবার আমরা আসছি আমাদের প্রথম পার্টটা হলো মানে বন্টন। এইবারে লাস্ট ব্লক, হ্যাঁ লাস্ট ব্লক, এখানে দুটো ইউনিট আছে, কল্যাণমূলক অর্থনীতি। এতক্ষণ পর্যন্ত আমরা সেটেরিস পেরিবাস অনুমানের উপর চলেছি, মানে অন্যান্য সবকিছু স্থির রেখে কি হচ্ছে, যখন আমি ভুট্টার বাজারের কথা বলছি অন্যান্য বাজারকে স্থির রাখছি, যখন গমের বাজারের কথা বলছি অন্য বাজারকে স্থির রাখছি। এই কল্যাণমূলক অর্থনীতিতে যেটা আমরা কোনো কিছুই স্থির রাখবো না, অর্থাৎ পার্শিয়াল ইকুইলিব্রিয়াম নয়, আংশিক ভারসাম্য নয়, এটা জেনারেল ইকুইলিব্রিয়াম, একসাথে সমস্ত বাজারে ভারসাম্য আছে। আচ্ছা, কল্যাণমূলক অর্থনীতির মৌলিক ধারণা। কল্যাণমূলক অর্থনীতি কাকে বলে? কল্যাণমূলক অর্থনীতির প্রথম মৌলিক তত্ত্ব, ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম, কল্যাণমূলক অর্থনীতির দ্বিতীয় মৌলিক শুদ্ধ বিনিময় অর্থনীতি। আমরা একটি সহজ সরল মডেল অনুমান করছি, যেখানে দুজন ব্যক্তি দুটি দ্রব্য নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করবে। এবার দ্রব্য দুটি দুজনের মধ্যে বর্তমান নির্ধারণ। আমি প্রথমে উৎপাদনের উপাদানকে আনছি, হ্যাঁ, দুটো উৎপাদনের উপাদান, এরপরে আমরা আনবো উৎপাদনের ক্ষেত্রে আমরা বলছি দুটি দ্রব্য একটা অর্থনীতিতে নির্দিষ্ট পরিমাণে আছে এবং দুজন ব্যক্তি ওই দুটি দ্রব্য ভোগ করে, এবার তাদের মধ্যে কিভাবে ভাগ, এবার সেটাকেই আমরা অনেক দ্রব্য বা অনেক
ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে। দুজন মানুষ, ডেভিড এবং শুভশ্রী, দুটো দ্রব্য, খাদ্য এবং বস্ত্র। আমরা ডেভিডকে মূল বিন্দুতে রাখলাম, যখন y অক্ষ খাদ্য এবং x অক্ষ বস্ত্র দেখায়। আমরা যদি শুভশ্রীর উল্টো চিত্র অঙ্কন করলে আমরা একটি এডওয়ার্ড বক্স পাই, যেখানে y হলো মোট খাদ্যের এবং x হলো মোট বস্ত্র সরবরাহ। আচ্ছা, ডেভিডের দ্রব্য চিত্র, OU হলো ডেভিডের খাদ্য, OX হলো ডেভিডের বস্ত্র। ঠিক আছে, এইবারে বাজারে মোট খাদ্য O1 এবং মোট বস্ত্র হলো OX। এইটা হচ্ছে মোট বস্ত্র, এটা হচ্ছে মোট খাদ্য। এবার এই অবধি হচ্ছে OU, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে OW হচ্ছে শুভশ্রীর খাদ্য। মানে এই অরিজিন থেকে, এই মূলবিন্দু থেকে শুভশ্রীর খাদ্যটা আমি এদিকে প্রয়োগ করব, আর শুভশ্রীর বস্ত্রটা এইদিকে OY, এই অবধি এই দিকে এইটা পরিমাপ করব। এই বিন্দুতে মানে OY পরিমাণ বস্ত্র ব্যবহার করে শুভশ্রী, OW পরিমাণ খাদ্য ব্যবহার করে শুভশ্রী, মানে এইটা। আর ঠিক সেইভাবে OX পরিমাণ ডেভিড তোমার বস্ত্র ব্যবহার করবে এবং OU পরিমাণ খাদ্য ব্যবহার করবে। ঠিক আছে, এই হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে এডওয়ার্ড বক্স। তার মানে এই দিকে যদি আমি ডেভিডের অরিজিন ধরি, যেটা এতদিন ধরে করেছি, এইখান থেকে ঠিক এই জিনিসটাকে উল্টে দিয়ে আমি আরেকজন ব্যক্তির এখান থেকে আমরা মূল বিন্দু ধরবো, এখান থেকে একজনের মূল বিন্দু ধরবো। ঠিক আছে, তার মানে আমি যত এদিকে যাব তত ডেভিডের ভোগের পরিমাণ বাড়বে, আর যত এদিকে যাব আর শুভশ্রীর ভোগের পরিমাণ কমবে, যত এদিকে যাব শুভশ্রীর ভোগের পরিমাণ বাড়বে এবং ডেভিডের কমবে। এগুলো দশের প্রতিটি বিন্দু একটি দ্রব্য সমন্বয় বন্টনকে নির্দেশ করে। যেমন এই বিন্দুটাকে যদি একটা বিন্দু নেই এখানে, তার মানে OY হচ্ছে বস্ত্র পাচ্ছে শুভশ্রী, OW হচ্ছে খাদ্য এবং OX বাকিটা OS থেকে, হ্যাঁ, তুমি যদি OY বাদ দিয়ে দাও, বাকিটা OX, মানে OX আর OY কিন্তু সমান সমান OS। ঠিক আছে, এটা এমন ভাবে আঁকা হয়েছে, তাহলে বাকিটা OX হচ্ছে তুমি পাচ্ছে ডেভিড বস্ত্র, আর OU পাচ্ছে হচ্ছে খাদ্য। ঠিক আছে, এবার আমরা ডেভিডের চিত্রে নিরপেক্ষ রেখা যুক্ত করছি, যেখানে প্রতিটি রেখা ডেভিডের সমান উপযুক্ত দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয়ের সঞ্চারক। নিরপেক্ষ রেখা ও বিন্দু থেকে যত দূরে হবে ডেভিডের উপযোগিতা তত বেশি। আমরা শুভশ্রীর উপযোগিতা নির্দেশকারী নিরপেক্ষতা উল্টো করে এই জট বক্সের উপর থেকে আরোপ করা হবে। এবার সেটা হচ্ছে ও বিন্দু যত দিকে হবে তত তার উপযোগিতা বেশি, তো ও ড্যাশ বিন্দু থেকে যত দূরে হবে তত বেশি। হ্যাঁ, তাহলে ডেভিড এবং শুভশ্রীর প্রাথমিক প্রদত্ত দ্রব্য সমন্বয় যথাক্রমে WD1 এবং WD2, WS1 এবং WS2। এস হচ্ছে শুভশ্রী, ডি হচ্ছে ডেভিড। যদি x এর বন্টন এমন হয় যে xd1 xs1 WD1 WS1, xd2 xs2 WD2 WS2, ধরে নিলাম একটি প্যারেটো দক্ষ সমন্বয়। এটা একটা প্যারেটো দক্ষ সমন্বয় নয়। প্যারেটো দক্ষ মানে কি, একজনের ক্ষতি না করে আরেকজনের উন্নতি যদি করা না চায়, মানে একজনের উন্নতি করতে হলে আরেকজনের ক্ষতি করতেই হবে, এরকম যদি পরিস্থিতি হয় সেটা হচ্ছে প্যারেটো দক্ষ সমন্বয়। এখানে কি হচ্ছে যে একজনের ক্ষতি না করে অন্যের উন্নতি ঘটাতে যাচ্ছে, তাহলে এটা প্যারেটো দক্ষ সমন্বয় নয়। ঠিক আছে, আচ্ছা, এবার সমস্ত প্যারেটো দক্ষ বন্টনের একটি কার্যকর বন্টন এবং অন্য একটি বন্টন থাকবে, যেখানে যখন YD1 plus YS1 WD1 plus WS1, YD2 plus YS2 WD2 plus WS2, এবার একটি সংযুক্তি নির্বাচন করা। এই বিশ্বাসে যে এই সংযুক্তি ভঙ্গ করলে ডেভিড এবং শুভশ্রীর উপযোগিতা বৃদ্ধি পায় এবং এই সংযুক্তি পূর্ণ প্রতিযোগিতার বন্টন থেকে আলাদা। তাহলে প্রত্যেক ব্যক্তি প্রতিযোগিতার মূল্য পরিমাপ P1 P2 যার নতুন বন্টন প্রাথমিক প্রদত্ত দ্রব্য সমন্বয় Y অপেক্ষা কম পছন্দের না। অন্তত একজন ব্যক্তির জন্য নতুন বন্টন প্রাথমিক প্রদত্ত দ্রব্য সমন্বয় অপেক্ষা বেশি পছন্দের হবে, তার মানে প্যারেটো দক্ষ নয়। অর্থাৎ যদি Y নতুন বন্টন পূর্ণকৃত বন্টন X অপেক্ষা বেশি পছন্দের হয়, তাহলে D এবং S এর জন্য ধরা যায় YD1 YD2 is greater than, মানে পছন্দ XD1 XD2 ডেভিডের, YS1 YS2 is greater than YS1 XS1 XS2। ফলে
P2YD1 plus P2YD2 is greater than P1WD1 plus P2WD2. P1YS1 plus P2YS2 greater than P1WS1 plus P2WS2. তাহলে D1 YD2 ধরা হয় XD1 XD2 থেকে বেশি কষ্ট। এই যে ঠিক আছে, নতুন পণ্যের সামগ্রিক মূল্য অবশ্যই সদস্যদের কাছে প্রাথমিক প্রদত্ত দ্রব্য সমন্বয়ের থেকে বেশি কষ্ট। ডেভিড এবং শুভশ্রীর পুনর্বিতরণ ভারসাম্য মূল্য হলে পূর্ববর্তী অনুমান নির্দেশ করে। এবার অন্তিম বন্টন 1 আর 2 এর হুবহু বন্টনের মতো হবে। তাহলে চালের ফল এবারে কি হবে, এখান থেকে আমরা যেটা পাবো, হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতা ভারসাম্য বন্টন সবসময় প্যারেটো তত্ত্ব। এটাই হচ্ছে প্রথম মৌলিক তত্ত্ব। পূর্ণ প্রতিযোগিতামূলক ভারসাম্য বন্টন মানে স্বাধীনভাবে যদি ছেড়ে দাও, কোন রকম সরকারি হস্তক্ষেপ না থাকে, হ্যাঁ, এবার শেষ পর্যন্ত আমরা প্যারেটো তত্ত্ব বন্টনে পৌঁছি। ব্যক্তি ডেভিড ডি তার নিজের দ্রব্যের ভোগ এবং নিজের উৎপাদন করানোর যোগান নিয়ে কেবলমাত্র সে কিন্তু অন্যটা নিয়ে আগ্রহী। ভোক্তা তার বিভিন্ন সমন্বয়কে পছন্দ অনুযায়ী সাজাতে পারে এবং তার পছন্দ সামঞ্জস্য। তার মানে তিনটা দ্রব্য সমন্বয় C1, C2 এবং C3 এর ক্ষেত্রে, হ্যাঁ, C1 যদি প্রেফার্ড টু C2 হয়, C1 যদি C2 থেকে বেশি পছন্দ করে এবং C2 যদি C3 থেকে পছন্দ হয়, তাহলে C1 C3 থেকে পছন্দ। একইভাবে ডেভিড বা শুভশ্রী, হ্যাঁ, ইনডিফারেন্ট যদি নিরপেক্ষ হয়, C1 আর C2 নিরপেক্ষ, C2 নিরপেক্ষ, তাহলে C1 C3 নিরপেক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ অ্যাডাপশন, ট্রানজিটিভিটি, সামঞ্জস্য। উপযোগিতা অপেক্ষক অবিচ্ছিন্ন, কোন বিচ্ছিন্ন নয়। ডেভিডের উপযোগিতা রেখা আমরা যেরকম নিরপেক্ষ রেখা পেয়েছি, সেটা ডেভিডের উপযোগিতা সর্বাধিক M3 তে এখানে, হ্যাঁ। এইবার হচ্ছে শুভশ্রীর উপযোগিতা রেখা, এইটা অরিজিন, এখানে যেমন এইটা হচ্ছে মূলবিন্দু, এখানে হচ্ছে এইটা মূলবিন্দু। তার মানে এই যত S1 S2 S3 এইটা সর্বাধিক, S3 টা সর্বাধিক। যত এদিকে যাবে তত শুভশ্রীর বাড়বে, যত এদিকে যাবে হচ্ছে ডেভিডের বাড়বে উপযোগিতা। তাহলে এইবার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা এই বিন্দুটা, এই বিন্দুতে কি হবে, এটা কি প্যারেটো দক্ষ? প্রশ্ন হ্যাঁ, না, এটা প্যারেটো দক্ষ নয়। কেন? দেখো, এখানে তুমি ডেভিডের একটা নিরপেক্ষ রেখা রাখলে, এটা একটা তার উপযোগিতার মান, এই উপযোগিতার মান রেখে তুমি শুভশ্রীর যদি এইটা হয় উপযোগিতা, এইটা রেখে তুমি শুভশ্রীর উপযোগিতা এই অবধি বাড়াতে পারো, তাহলে এটা প্যারেটো দক্ষ নয়। একজনের উপযোগিতা স্থির রেখে আরেকজনের উপযোগিতা বাড়ানো যাচ্ছে, যদি না বাড়ানো যায় তবেই প্যারেটো দক্ষ। তাহলে এই বিন্দুটা হচ্ছে প্যারেটো দক্ষ। তার মানে এই দুজনের নিরপেক্ষ রেখা, একজনের ওভাররেস্ট এখান থেকে নেব মূলবিন্দু থেকে, আর এই দিকে এই মূলবিন্দু থেকে উত্তল হবে, এই যে উত্তল হবে ঋণাত্মক ঢাল যুক্ত হবে। আর একজনের নিরপেক্ষ রেখা আমি এদিক থেকে নেব, যত এদিকে যাবে তার উপযোগিতা বাড়বে, যত এদিকে যাবে তার উপযোগিতা বাড়বে, এবং এদিকে গেলে উপযোগিতা কমবে শুভশ্রীর, আর ডেভিডের উপযোগিতা বাড়বে, আর এদিকে গেলে শুভশ্রীর উপযোগিতা বাড়বে, ডেভিডের উপযোগিতা কমবে। তাহলে দুজনে সন্তুষ্ট হবে কোথায়? যখন এই দুটো নিরপেক্ষ রেখা স্পর্শক হবে। এটাই হচ্ছে প্যারেটো অপটিমালিটি, প্যারেটো দক্ষ। এই বিন্দুতে ডেভিডের উপযোগিতা M3 এবং শুভশ্রীর উপযোগিতা S2, তাই তো? ভোগ এই বিন্দুতে হয় ডেভিডের উপযোগিতা M1 অথবা শুভশ্রীর উপযোগিতা S3, ঠিক আছে? এই বিন্দুতে যে M1 S3, হ্যাঁ। এবার বি বিন্দু এবং সি বিন্দুতে সরে গেলে ডেভিডের উপযোগিতা বৃদ্ধি পাবে। বি বিন্দুতে যদি সরে যাও, এই যে ডেভিডের উপযোগিতা এখান থেকে এখানে চলে গেল, M2 তে চলে গেল, তারপরে M3 তে চলে গেল, ঠিক আছে? এইবারে আর বৃদ্ধি পাবে কি? শুভশ্রীর উপযোগিতা একই রেখে না। তাহলে এইটা হচ্ছে প্যারেটো দক্ষ, যখন দুটো নিরপেক্ষ রেখা পরস্পর পরস্পরকে শুভশ্রীর উপযোগিতা স্থির, অর্থাৎ একজন উপযোগিতা রেখা আরেকজন উপযোগিতা বৃদ্ধি সম্ভব, অর্থাৎ এ বি এগুলো প্যারেটো দক্ষ নয়, সি হচ্ছে প্যারেটো দক্ষ। সি বিন্দু যেখানে দুটো নিরপেক্ষ স্পর্শ করেছে সেখানে দেখো, এবার তুমি ডেভিডকে বাড়াতে যাও, সম্ভব না, কারণ এই হচ্ছে তোমার টোটাল এন্ডাওমেন্ট, টোটাল বস্ত্র এবং খাদ্য, এটাই হচ্ছে অর্থনীতিতে আছে। তাহলে ডেভিডকে বাড়াতে হলে কি করতে হবে? শুভশ্রী কমাতে হবে, আর শুভশ্রীকে বাড়াতে হলে ডেভিডকে কমাতে হবে।
তার মানে এইখানে এইখানে এখান দিয়ে আমরা একটা কন্ট্রাক্ট কার্ভ রাখতে পারি। হ্যাঁ, প্যারেটো দক্ষ মানে সমন্বয়গুলোর যে সংযোজক রেখা, যখন একটি বরাদ্দ প্যারেটো দক্ষ না হয় তখন একটু অপব্যয় হয়, অন্তত একজন ব্যক্তিকে আরো ভালো করা যেতে পারে। সামাজিকভাবে অপব্যয়, মানে সামাজিকভাবে ওটা কাম্য নয়। প্যারেটো দক্ষ হচ্ছে সামাজিকভাবে কাম্য। প্যারেটো দক্ষতা একটি বরাদ্দের আকাঙ্ক্ষিকতা মূল্যায়ন করে। একটি প্যারেটো উন্নতি অন্য কাউকে খারাপ না করে একজনকে ভালো করে তোলে। এ থেকে সিতে সরানো, এভাবে একাধিক প্যারেটো উন্নতি হতে পারে। প্যারেটো দক্ষতা আমরা যদি এই বিন্দুতে শুরু করি, সি প্যারেটো উন্নতি যা ডেভিডকে উন্নত অবস্থায় আনে, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, ডি প্যারেটো উন্নতি যা শুভশ্রীকে উন্নত অবস্থায় আনে, এই যে এখানে। এই সি ডি ই এগুলো হচ্ছে, এগুলোর যে সঙ্গে সরলরেখা আঁকতে হয় সেটা কন্ট্রাক্ট কার্ভ। ই প্যারেটো উন্নতি যা দুজনকেই উন্নত অবস্থায় আনে। কন্ট্রাক্ট রেখা সমস্ত সম্ভাব্য প্রারম্ভিক বিন্দু অনুমান করে আমরা সমস্ত সম্ভাব্য প্যারেটোর পয়েন্ট খুঁজে পেতে পারি। একটি চুক্তি বক্ররেখা তৈরি করতে তাদের সাথে যোগ দিতে পারি। সমস্ত চুক্তি বক্ররেখা বরাবর বিরোধী উদাসীন বক্ররেখাগুলো একে অপরের স্পর্শক। যেহেতু উদাসীনতা বক্ররেখার ঢাল হলো ট্রেড করার ইচ্ছা, প্রতিস্থাপনের প্রান্তিক হার মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, হ্যাঁ, প্রান্তিক পরিবর্তনের হার। তাহলে ডেভিড এবং শুভশ্রীর হ্যাঁ প্রান্তিক পরিবর্তনের হার সমান। এটা হচ্ছে প্যারেটো দক্ষতার শর্ত। এইবারে আমরা আসছি উৎপাদন দক্ষতা। এতদিন এবার এবার উৎপাদন দক্ষতা আসছি প্রকৃতপক্ষে উৎপাদিত পণ্যগুলো একটি সংমিশ্রণ, যেখানে দুটি উৎপাদন উপাদান দিয়ে দুটি উৎপাদন দ্রব্য উৎপাদন হচ্ছে। একজন ভোক্তার কল্যাণকে হ্রাস না করে অন্য ভোক্তার কল্যাণ বাড়াতে পারে, তাকে আমরা পরিষ্কারভাবে বিরোধ পণ্যগুলো অবশিষ্ট সংমিশ্রণ বলে চিহ্নিত করতে পারি। আচ্ছা, বিনিময় দক্ষতা উৎপাদন দক্ষতা উভয় আগে বিনিময় দক্ষতা এক্সচেঞ্জ এফিসিয়েন্সি, এখন হচ্ছে প্রোডাকশন এফিসিয়েন্সি। এইবারে হচ্ছে উৎপাদন, দুটো উৎপাদন উপাদান দিয়ে কতটা ম্যাক্সিমাম উৎপাদন করা যায়। এবার তুমি নিরপেক্ষ রেখার বদলে তুমি এবার ধরো, আমি একটু তাড়াতাড়ি এখানে এগোতে হবে, সেটা হচ্ছে উৎপাদন মানে আমি আইসোপার সমুৎপাদন রেখা ওই একই ওয়েওয়ার্ড বক্সে আঁকতে পারি এবং লেবার ক্যাপিটাল দুটো অক্ষে আঁকতে পারি। ঠিক আছে, সমুৎপাদন রেখা আঁকবো এবং লেবার ক্যাপিটাল মানে শ্রমিক এবং মূলধন দুটো অক্ষে আঁকবো। এইবার ডেভিড আর শুভশ্রী দুটো উৎপাদন ব্যবহার করে ম্যাক্সিমাম উৎপাদন করতে চাই। তাহলে যেখানে সমুৎপাদন রেখাগুলো ঠিক একইভাবে স্পর্শ করবে সেই বিন্দুতে ম্যাক্সিমাম উৎপাদন হবে এবং সেইগুলোকে যোগ করলে আমরা প্রোডাকশনে উৎপাদনের কন্ট্রাক্ট কার্ভ পাবো। এইবার প্রশ্ন হচ্ছে যে এই কন্ট্রাক্ট কার্ভকে এবার যদি তুমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা মানে ডেভিড এবং শুভশ্রীর যে এক্স অ্যাক্সিসে ডেভিডের উৎপাদন আর ওয়াই মানে এক্স দ্রব্যের উৎপাদন আর ওয়াই দ্রব্যের উৎপাদন, এটা যদি এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসে আঁকো টোটাল ডেভিড এবং শুভশ্রী মিলিয়ে, হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা হলো দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয়, মানে এক্স দ্রব্য কতটা ধরো একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করছে, তার জন্য সর্বাধিক ওয়াই দ্রব্য এই প্রযুক্তিতে এই উৎপাদন দিয়ে কতটা করা যাচ্ছে। মানে দুটো যে আইসোকোণ সমুৎপাদন রেখা যেখানে স্পর্শ করলো, মানে যেখানে স্পর্শ করলো সেই জায়গাটাই ম্যাক্সিমাম করা যাচ্ছে। সেই বিন্দুগুলোকে যদি এক্স অক্ষের দিকে আমি এক্স এর উৎপাদন আর ওয়াই অক্ষের দিকে ওয়াই এর উৎপাদন বলে আঁকি, রিজর্ভ বক্স নাই। রিজর্ভ বক্সে যেমন একদিকে আমরা শ্রম আর একদিকে মূলধন, যেমন খাদ্য আর বস্ত্র আর খাদ্য রেখেছিলাম সেটা আঁকবো এবং একটা অর্থনীতিতে টোটাল শ্রমের পরিমাণ সমান, টোটাল মোট মূলধনের পরিমাণ সমান। এবার দুজন উৎপাদন করবে, এবার এ যদি বেশি উৎপাদন করে ও কম করবে, ঠিক একইভাবে। ঠিক আছে, এইবারে আমরা যদি ওই অক্ষটাকে যে এই যে আমি ধরলাম একটা ডেবিট একটা পরিমাণ x1 পরিমাণ উৎপাদন করলো, x1 সমুৎপাদন রেখা বরাবর উৎপাদন এবং ধরো x1 না আমি বলছি d1 পরিমাণ উৎপাদন করলো, তাহলে তার জন্য শুভশ্রী ওটার সাথে স্পর্শ করলো হচ্ছে s1 সমুৎপাদন রেখা। তাহলে d1 আর s1 x অক্ষে d1 আর y অক্ষে যদি s1 আমি এই d1 আর s1 এর যোগফল করে x কতটা উৎপাদন হলো সেইটা x অক্ষে আর y কতটা উৎপাদন হলো y অক্ষে যদি রাখি, তাহলে যে রেখাটা পাবো সেই রেখা সেই বিন্দুগুলোর সমন্বয়
মনে রাখতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে সব থেকে দক্ষভাবে উৎপাদন উপাদান ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন। ঠিক আছে, এবার তার ঢাল হচ্ছে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। মানে কি ব্যাপারটা হচ্ছে মার্জিনাল এমআরটি দুটো প্রান্তিক ব্যয়ের অনুপাত। ঠিক আছে, এটা ঋণাত্মক কেন? এখানে এক্স দ্রব্য বেশি উৎপাদন করলে ওয়াই দ্রব্য কম উৎপাদন হয়। ঠিক আছে, এক্স দ্রব্য যত বেশি উৎপাদন করবে ওয়াই দ্রব্য কম উৎপাদন হবে, এবং এটা কনকেভ টু দ্য অরিজিন, মানে মূল বিন্দুর দিকে অবতরণ, নিরপেক্ষতার মতো উত্তর নয়। কেন? যত বেশি এক্স দ্রব্যতে বেশি তুমি বিশেষায়িত করবে, সমস্ত উৎপাদন উপাদানকে কাজে লাগাবে, তত এক্স দ্রব্যটা আরো বেশি ভালো করে তৈরি করতে পারবে, আর যত ওয়াই এ করবে তত ওয়াই বেশি ভালো করে করতে পারবে। তাহলে এই যে অ্যাভারেজ ইজ প্রেফারড টু এক্সট্রিম, এটা কিন্তু উৎপাদন সম্ভাবনার রেখার ক্ষেত্রে কার্যকরী নয়। মানে গড়, হ্যাঁ, মানে দুটো মিলিয়ে জুলিয়ে করা, হ্যাঁ, খালি একটা করার থেকে ভালো, এটা কিন্তু উৎপাদন সম্ভাবনার রেখার ক্ষেত্রে ঠিক নয়। একটা করাটাই ভালো, গড় করাটা বরঞ্চ ভালো নয়, কারণ এখানে স্পেশাল রিলেশন একটা ইম্পর্টেন্ট জিনিস উৎপাদনের। ঠিক আছে, মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন পসিবিলিটি কাপ, তাহলে অবকলন। ঠিক আছে, এই 2 ইউনিট এক্স 60 ইউনিট, এই যে পিজা রোবট 2 ইউনিট পিজা 60 ইউনিট রোবট, ইউনিট পিজা করলে ম্যাক্সিমাম এই প্রযুক্তি, এই উৎপাদন উপাদান সম্বন্ধ দিয়ে এইটা হচ্ছে ম্যাক্সিমাম 60 একক রোবট করবে। এবার যদি তুমি 3 ইউনিট পিজা করো তাহলে কিন্তু এটা 5 ইউনিট রোবট করতে হবে, তার মানে 2 ইউনিট রোবট তোমার ছাড়তে হবে। তার মানে মার্জিনাল অফ সাবস্টিটিউশন হচ্ছে 7 - 5 2 ডিভাইডেড বাই 3 - 2 1, মানে 2 -2, একটা বাড়লে একটা কম। আচ্ছা, তাহলে -2 দুটি রোবট ছাড়তে হবে একটি পিজা উৎপাদন করতে হবে, এটা হচ্ছে মার্জিনাল অফ ট্রান্সফরমেশন। থার্ড পিজার প্রান্তিক ব্যয় হচ্ছে দুটি রোবট, 6 এবং 7 রোবটের প্রান্তিক ব্যয় একটি পিজা, এবং সেকেন্ড পিজার প্রান্তিক ব্যয় একটি রোবট। ঠিক আছে, ফলে MRTX হয় ইকুয়াল টু MCX প্লাস MCX বাই MCX। তাহলে এবার যদি একটি অর্থনীতিতে উৎপাদন সম্ভব হয়, এরকম দক্ষতার শর্ত কি হলো? ধরো মার্জিনাল অফ ট্রান্সফরমেশন এক জায়গায় 3/4, এক জায়গায় 2/2, এটা কিন্তু ভারসাম্য। তাহলে ডেভিড 3টে রোবট পায় 4টে পিজার পরিবর্তে, আর ডেভিডের দুটো রোবটের পরিবর্তে 4টে পিজার প্রয়োজন উপযোগিতা নির্দিষ্ট হবে, তাহলে একটি বেশি রোবট তার উপযোগিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ প্যারেটো দক্ষতা অর্জন করা সম্ভব। উৎপাদন দক্ষতা অর্জিত হয় যখন উপলব্ধ উৎপাদন উপাদান বন্টন করা হয় বিভিন্ন দ্রব্যের মধ্যে এমনভাবে যাতে ওই উৎপাদন উপাদানের পুনর্বর্তন করে কোনোভাবেই একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়, অন্য দ্রব্যের উৎপাদন হ্রাস হয়। অন্য দ্রব্যের উৎপাদন হ্রাস করতেই হবে আরেকটা দ্রব্যের বৃদ্ধি করতে হলে, এটা হচ্ছে উৎপাদনের প্যারেটো। তাহলে সব পর্যায়ে কারিগরি দক্ষতার মতো এই উৎপাদন দক্ষতা, যদি অসংখ্য অনুৎপাদনশীল কম পারিশ্রমিকের শ্রমিক থেকে কৃষিতে এবং অধিক উৎপাদনশীল শ্রম সম্পন্ন শিল্পক্ষেত্রে শ্রমিকের অভাব থাকায় শিল্পক্ষেত্রে মালিক তার শ্রমের দাম পারিশ্রমিক বৃদ্ধি করবে, কৃষিক্ষেত্র থেকে শ্রমকে শিল্পক্ষেত্রে আকর্ষণ করবে বা শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করবে, কৃষিক্ষেত্রে উৎপাদন কমবে। যতক্ষণ পর্যন্ত উৎপাদন উপাদানের পুনর্বন্টন করে অন্য দ্রব্যের উৎপাদন হ্রাস না করে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা হয়, ততক্ষণ প্যারেটো উৎপাদন দক্ষতা অর্জন সম্ভব। কল্যাণমূলক অর্থনীতির প্রথম মৌলিক তত্ত্ব, প্রত্যেক ভোক্তা এবং উৎপাদক পূর্ণ পুঁজিবিহীন বাজারের মতো কাজ করে, এবং প্রত্যেক দ্রব্যের বাজার বর্তমান হলে উৎপাদন বন্টন ঘটানো যায়। সব মানুষের দাম স্থির, PMC যেহেতু সব দ্রব্যের বাজারে পূর্ণ। তাহলে আমরা জানি মার্জিনাল অফ ট্রান্সফরমেশন এমসি এর অনুপাত, মার্জিনাল কস্টের অনুপাত। ন্যায় তাহলে কোথায় হচ্ছে? যেখানে স্পর্শ হচ্ছে এই সমোৎপাদন রেখা দিয়ে, এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে এই এক্সচেঞ্জের বি। হ্যাঁ, আচ্ছা, এ এবং বি বিন্দু প্যারেটো দক্ষ, কিন্তু দেখো এই এ আর বি বিন্দুতে কি হচ্ছে? শুভশ্রী অনেকটা পেয়ে যাচ্ছে বা ডেভিড অনেকটা পেয়ে যাচ্ছে, অন্যজন কম হচ্ছে। তাহলে এটা কিন্তু সামাজিক ন্যায় নয়, ইকুইটি কিন্তু সি বিন্দু, এ বিন্দুতে বি বিন্দুতে, কিন্তু এটা কন্ট্রাক্টর কার্ভের উপরে নেই, দুজনে মোটামুটি কিছুটা পাচ্ছে। সামাজিক ন্যায় আর প্যারেটো দক্ষতা কিন্তু আলাদা। অপরদিকে অনেকে বলতে পারে সি প্যারেটো দক্ষ না হলেও সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালো। হ্যাঁ ভালো, ঘটনা ভালো,
একজন ব্যক্তি নির্দিষ্ট উপযোগিতার জন্য অন্যের সর্বাধিক উপযোগিতা থাকবে, একজনের উপযোগিতার পরিপ্রেক্ষিতে অন্যের উপযোগিতার গ্রাফ যে ছবি দেয় তাহলে উপযোগিতার সম্ভাবনা রাখা, ইউটিলিটি পসিবিলিটি ফাংশন। তাহলে ওয়েলফেয়ার মোট কল্যাণ হচ্ছে দুজনের ইউটিলিটির ফাংশন, দুজনের উপযোগিতার ফাংশন। সমাজ কল্যাণ অপেক্ষক থেকে সামাজিক নিরপেক্ষতা রেখা পাওয়া যায়, সোশ্যাল ইন্ডিফারেন্স। হ্যাঁ, শুভশ্রীর এখানে উপযোগিতা আর ডেভিডের উপযোগিতা, উপযোগিতার সম্ভাবনা রেখা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে সি বিন্দু, এই বি বিন্দু এ বিন্দু হচ্ছে প্যারেটো দক্ষ, সি বিন্দু কিন্তু প্যারেটো দক্ষ। আচ্ছা, আর বাইরের বিন্দুগুলো একই করা সম্ভব। সামাজিক নিরপেক্ষ রেখা, সোশ্যাল ইন্ডিফারেন্স কাপ এইটা। আচ্ছা, একটি মূল বিন্দু থেকে দূরে সামাজিক নিরপেক্ষ রেখা, অধিক সমাজ কল্যাণ, যত এদিকে যাবে সমাজ কল্যাণ, সমাজের কল্যাণ বেশি হবে। আমরা যদি উপযোগিতা সম্পন্ন রেখাগুলোর সাথে একটি চিত্র সামাজিক নিরপেক্ষতা অঙ্কন করি, তাহলে উভয় স্পর্শ বিন্দুগুলি প্যারেটো দক্ষ বা সামাজিক কল্যাণ সামাজিক, এটি কল্যাণমূলক অর্থনীতির দ্বিতীয় মৌলিক। যখন আমরা সোশ্যাল ওয়েলফেয়ার ফাংশন, সামাজিক নিরপেক্ষ রেখা এবং উপযোগিতা সম্ভাবনা রেখাগুলো স্পর্শ করবে, তখন হচ্ছে এই এই বিন্দু, এই বিন্দুটা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি হচ্ছে প্যারেটো দক্ষ সামাজিক কল্যাণ, এটা হচ্ছে দ্বিতীয়। টু বেশি পছন্দ একের থেকে, যদিও টু প্যারেটো দক্ষ নয়। ঠিক আছে, একের থেকে বেশি পছন্দ হতে পারে। সর্বাধিক সামাজিক কল্যাণ থ্রি হলো প্যারেটো দক্ষ। ঠিক আছে, আচ্ছা, কল্যাণমূলক অর্থনীতির দ্বিতীয় মৌলিক তত্ত্ব কি? কল্যাণমূলক অর্থনীতির মৌলিক তত্ত্ব বলে সমাজ উৎপাদন ব্যবহারে প্যারেটো দক্ষতা অর্জন করে এবং মূল প্রাপ্তি যথাযথ বন্টন করে, মানুষকে বাণিজ্য করতে দিয়ে আয়ের পুনর্বন্টন করে সমাজ একটা এজওয়াত বক্সের শুরুর বিন্দুতে উপযোগ সম্ভাবনা রেখা বরাবর একটি কাম্য বিন্দুতে ভারসাম্য অর্জন করে। বিনিময় দক্ষতা, বিনিময় দক্ষতা অর্জিত হয় সেই বিন্দুতে যেখানে একটি দ্রব্যের সমন্বয়, যেখানে দ্রব্যের পুনর্বন্টন করে একজন ভোক্তার উপযোগিতা বৃদ্ধি করতে অন্য ব্যক্তির উপযোগিতা হ্রাস করতে হবে। ধরা যাক দুজন ব্যক্তির কাছে, একজনের কাছে শুধু চাল আর একজনের কাছে মাছ আছে। দুজনের উপযোগিতা বৃদ্ধি হবে একে অপরকে চাল ও মাছ বিনিময় করে। মাছের ঝোল আর ভাত খেতে পারে। একটি দক্ষ, খালি ভাত তো খাওয়া যায় না, খালি মাছের ঝোল খাওয়া যায় না। একটি দক্ষ বিনিময় ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত এই বিনিময় চলবে যতক্ষণ পর্যন্ত একজনের উপযোগিতা বৃদ্ধি করতে হবে, অপরজনের উপযোগিতা হ্রাস করা বাধ্য হবে। শুধুমাত্র বিনিময় দক্ষতা প্যারেটো দক্ষতা অর্জন সুনিশ্চিত করতে পারে না, কারণ এই দক্ষতা একটি নির্দিষ্ট বান্ডিল দ্রব্যের সমন্বয়ের সাথে সম্পর্কিত। বান্ডিলটা আলাদা হয়ে গেলে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এই অবস্থায় অর্থনীতিতে উৎপাদিত বান্ডিলের দ্রব্যের সমন্বয় পরিবর্তন করে একজন ভোক্তার উপযোগিতা বৃদ্ধি করা যায়, অন্য ব্যক্তির উপযোগিতা হ্রাস না হয়। এটি মোট উৎপাদিত পণ্য বৃদ্ধির উৎপাদিত দ্রব্যের সমন্বয় পরিবর্তন করা যায়। শুরুতে এই ছিল, এটা হচ্ছে কাম্য কন্ট্রাক্ট কাজের উপর দ্বিতীয় মৌলিক তত্ত্ব। তাহলে সরকার এত গুরুত্ব কেন? সরকারের তো দরকারই হলো না, পুরো ভারসাম্য প্যারেটো দক্ষতা অর্জন করলেই তো সামাজিক কল্যাণ ইয়ে করা যাচ্ছে। সরকারকে নিশ্চিত করতে হয় সম্পত্তির আইন যাতে সুরক্ষিত হয়, সাম্য যাতে থাকে, সবাই যেন কিছু খেতে পড়তে পারে। তার সাথে কিন্তু প্যারেটো দক্ষতার সম্পর্ক নেই, আমি আগেই দেখালাম। সাম্য নিশ্চিত করতে সরকারকে আয়ের পুনর্বন্টন করতে হবে। কখনো কখনো প্রথম কল্যাণমূলক তত্ত্বের অনুমান প্রযোজ্য নয়। এখন এইবার আসছে বাহ্যিকতা। যখন আমার উপযোগিতা তোমার উপযোগিতাকে প্রভাবিত করে, তখন কিন্তু বাহ্যিকতা আছে, চাহিদার বাহ্যিকতা। যখন কোনো ব্যক্তির উপযোগিতা তার দুটি দ্রব্যের ভোগ ছাড়া অন্য ব্যক্তির ভোগের উপর নির্ভর করে, তখন চাহিদাজনিত বাহ্যিকতা সৃষ্টি হয়। যেমন আমি একটা প্লাস্টিক ব্যবহার করে রাস্তায় ফেলে দিলাম, তোমার উপযোগী, তুমিও কিন্তু দূষণ ভোগ করলে, তুমি কিন্তু প্লাস্টিক ব্যবহার করলে। তাহলে এইবার এইটা হচ্ছে চাহিদা নেগেটিভ, ঋণাত্মক উপযোগী। যেমন কোভিড এর সময় আমি ভ্যাকসিন নিলাম, তাতে কি হলো? অন্যান্য লোকেদের কিন্তু কোভিড ছড়ানোটা বন্ধ হলো, ঠিক আছে, তারাও কিন্তু বাহ্যিকতা, ধনাত্মক বাহ্যিকতা চাহিদা। আচ্ছা, তাহলে ব্যক্তিগত চাহিদা বা বেসরকারি চাহিদা আর সামাজিক চাহিদা আলাদা। যেমন শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য, এগুলো হলে সমাজের সার্বিক উন্নতি হয়। যে পায় তার ছাড়াও অন্যান্যরাও এই সুবিধা ভোগ করে। তারপরে গঙ্গার ধারে যে রাসায়নিক সারের কারখানার থেকে যে বর্জ্য পদার্থ গঙ্গায় ফেলছে,
তাতে গঙ্গায় যারা মাছ ধরে তাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে উৎপাদনের বাহ্যিকতা, যোগানের বাহ্যিকতা, নেগেটিভ ঋণাত্মক বাহ্যিকতা। এবার ধরো তুমি একটা জায়গায়, ধরো একটা টাটা কোম্পানি একটা ধরো সিঙ্গুরে কারখানা, তার রাস্তাঘাট করলো, সেই রাস্তাঘাট আশেপাশের লোকেরাও ব্যবহার করতে পারে। বাহ্যিকতা তাহলে ভোগ উৎপাদন দু রকমের, ধনাত্মক এবং ভ্যাকসিন নেওয়া, এখানে উদাহরণ দেওয়া আছে। আর এই এই কি হচ্ছে এখানে, ব্যাপারটা হচ্ছে যে এই যে এক্সটার্নাল কস্ট, মানে এই যে উৎপাদন বাহ্যিকতা, যদি যোগানের বাহ্যিকতা থাকে তাহলে এই যে প্রাইভেট কস্ট আর সোশ্যাল কস্ট আলাদা। সোশ্যাল কস্টটা, সামাজিক ব্যয়টা বেড়ে যাচ্ছে, তার মানে এইখানে অপটিমাম উৎপাদন হচ্ছে, এখানে কমে যাচ্ছে। সামাজিক উৎপাদন এইখানে সর্বোত্তম, কিন্তু এমনি বেসরকারি এতে এইখানে উৎপাদন সর্বোত্তম। এবার যদি আমরা চাহিদার বাহ্যিকতা ধরি, ধনাত্মক বাহ্যিকতা, তাহলে দেখো এইখানে এইটা হচ্ছে সামাজিক চাহিদা রেখা, এটা হচ্ছে বেসরকারি চাহিদা রেখা, তাহলে এখানে বেড়ে গিয়ে হ্যাঁ এইখানে অপটিমাম উৎপাদন। তাহলে কি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যে সরকার কিছুটা সাহায্য দেবে, কারণ সেটা সামাজিক উন্নতি হবে। কোভিড ভ্যাকসিন বিনিয়োগ করার ক্ষেত্রে সরকার সাহায্য দেবে, কেন না সামাজিক উৎপাদন বৃদ্ধি পাবে, সমাজের কল্যাণ হবে। ঠিক আছে, কোষ তত্ত্ব আর একটা আছে, যেটা হচ্ছে বেসরকারি ভাবে রসাকষি করে সম্পদের বন্টন বিনা ব্যয় বাহ্যিকতার সমস্যার সমাধান নিজেরাই করতে পারে। অর্থাৎ যে দূষণ করছে আর যা ক্ষতি হচ্ছে, সরকারি হস্তক্ষেপ ছাড়া নিজেরাই যদি নিজেদের সমাধান করে নিতে পারে কোনো অর্থ বিনিময়ের দ্বারা দূষণ সমস্যার, তাহলে অতিরিক্ত সামাজিক ব্যয় ছাড়া যে দূষণ করছে সে ধরা যাক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে একটি অর্থ প্রদান করে ঋণাত্মক বাহ্যিকতার সমস্যা সমাধান করতে পারে, তাকে কোষ করতে পারে।